প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুলফিকার আলী। আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র যশোর বোর্ডে খ বিভাগে ৫ নং যে প্রশ্নটি এসেছিল সেই ৫ নং প্রশ্নের সমাধান শিখব। শিক্ষার্থী বন্ধুরা, ৫ নং প্রশ্নের উদ্দীপকটি আমি বোর্ডে দেখিয়ে দিয়েছি। এই ৫ নং প্রশ্নের খ নং প্রশ্নের উত্তরটি আমরা আগে শিখব। খ নং প্রশ্নে বলেছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, খুচরা নগদান বই তৈরি করার জন্য আমাদের জানতে হবে যে ৫টি কলাম আমরা তৈরি করতে পারব। ৫টি কলাম উদ্দীপক না পড়েই আমরা তৈরি করতে পারব, কিন্তু পরবর্তী কলামগুলো কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই উদ্দীপক থেকে তথ্য নিয়ে কলামগুলো তৈরি করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদ্দীপক থেকে জানব যে আমাদের ৫টি কলাম বাধ্যতামূলক এবং অবশিষ্ট কলাম কয়টি সেটি কিন্তু আমরা নিশ্চিত হব। নিশ্চিত হওয়ার পর আমরা ছকটি তৈরি করব বা কলামগুলো তৈরি করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু উদ্দীপক থেকে জেনে নিই যে আমার কয়টি কলাম হবে। শিক্ষার্থী বন্ধুরা, ১ তারিখের জন্য প্রাপ্তির ঘর হবে, সেটি বাধ্যতামূলক ঘরের মধ্যে পড়ে। আমরা ২ তারিখে দেখব। তাহলে কাগজ ও কালিক্রয়। কাগজ ও কালিক্রয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে মণিহারি বলা হয়। ডাক টিকিট ক্রয়, এটিকে ডাক ও তার বলা হয়। আপ্যায়ন খরচকে আপ্যায়ন হিসাব অন্তর্ভুক্ত করা হয়। ভিক্ষা প্রদান করলে বিবিধ খরচ হিসাবে আখ্যায়িত করতে হয়। বাস ভাড়া প্রদান করলে যাতায়াত হিসাবে আখ্যায়িত করতে হয়। পরিচ্ছন্নতা খরচ, এটি বিবিধ খরচে অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ১ থেকে ২২ পর্যন্ত দেখলাম যে ৫টি ঘর তৈরি করতে হয়, অর্থাৎ ৫ কোয়ালিটির এখানে মোট ৫ কোয়ালিটির নাম রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকের ৫টি কলাম তৈরি করতে হবে এবং বাধ্যতামূলক ৫টি। তাহলে মোটমাট ১০টি ঘর আমাদের তৈরি করতে হবে বা কলাম তৈরি করতে হবে। তাহলে 10টি কলাম কিভাবে তৈরি করব? ডেবিট পাশ এবং ক্রেডিট পাশে মোট 10টি ঘর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রাপ্তির ঘর, তারিখ, বিবরণ, ভাউচার, মোট টাকা, অর্থাৎ এই 5টি কলাম প্রত্যেকটা অঙ্কের জন্য বাধ্যতামূলক তৈরি করতে হয়। আর উদ্দীপক থেকে যে আমি 5টি ঘর নির্ণয় করলাম, সেই 5টি ঘর আমরা উদ্দীপক দেখে তৈরি করব। 6টি হতে পারে, 7টি হতে পারে, 4টিও হতে পারে, সেটি আমরা উদ্দীপক দেখে তৈরি করব। তাহলে উদ্দীপকে আমার মণিহারি, ডাক ও তার, আপ্যায়ন, যাতায়াত এবং বিবিধ খরচ, এই 5টি ঘর রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10টি ঘর তৈরি করে নিলাম। এখন আমরা উদ্দীপকে আরেকটি কথা জেনে নেব যে সোহানা কোম্পানি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। শিক্ষার্থী বন্ধুরা, এই খুচরা নগদান বই কিন্তু খুচরা খরচ হতে পারে অথবা অগ্রদত্ত পদ্ধতি হতে পারে, দুটি পদ্ধতি। যখন অগ্রদত্ত পদ্ধতি বলবে, এই অগ্রদত্ত পদ্ধতির মধ্যে খুচরা নগদান বই এবং অগ্রদত্ত দুটি অন্তর্ভুক্ত আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নেব যে অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল ১,০০০ টাকা। এটা কত? ২০২৩ সালের মার্চ মাসে, এবং এই ২৩ সালের মার্চ মাসের খরচের পরিমাণ ছিল ৪০০ টাকা। তাহলে অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল ১,০০০ এবং খুচরা খরচের পরিমাণ ছিল ৪০০ টাকা। অর্থাৎ এই দুইটি টাকার পার্থক্যই কিন্তু হবে ব্যালেন্স। কোন মাসের ব্যালেন্স? এপ্রিল মাসের ব্যালেন্স। অর্থাৎ এইটি মার্চ মাসের উদ্দীপক থেকে কিছু তথ্য দেওয়া আছে, অর্থাৎ অগ্রদত্ত টাকার পরিমাণ এবং খরচের পরিমাণ। অগ্রদত্ত টাকা এবং মার্চ মাসের খরচের পরিমাণের পার্থক্যই হচ্ছে আমাদের এপ্রিল মাসের প্রারম্ভিক ব্যালেন্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখিয়ে দিয়েছি এপ্রিলের 1 তারিখে ব্যালেন্স বিডি, অর্থাৎ ১,০০০ মাইনাস ৪০০ টাকা, অর্থাৎ ৬০০ টাকা প্রারম্ভিক ব্যালেন্স। অর্থাৎ ক নং প্রশ্নে যে বলেছে খুচরা নগদ তহবিল কত, অর্থাৎ এটি এখানে আমরা দেখিয়ে দিলাম যে খুচরা খরচের প্রারম্ভিক তহবিল হচ্ছে ৬০০ টাকা। শিক্ষার্থী বন্ধুরা, ২০২৩ সালের এপ্রিল মাসে খুচরা খরচ নিম্নরূপ, অর্থাৎ এপ্রিল মাসের অঙ্কটি আমরা শুরু করলাম। এপ্রিল মাসের 1 তারিখে বলা হয়েছে
প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত টাকা পূরণের নিমিত্তে চেক প্রাপ্তি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে অগ্রদত্ত টাকা যেটি পূর্বের মাসে যে টাকা খরচ হয়, অর্থাৎ এটি এপ্রিল মাসের অঙ্ক, তাহলে মার্চ মাসে যে টাকা খরচ হয়েছে সেই টাকা কিন্তু এপ্রিল মাসে প্রধান ক্যাশিয়ার পেইড করে বা প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে আমরা পেয়ে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এপ্রিল মাসে যে টাকা খরচ ছিল সেই টাকা কিন্তু দুঃখিত মার্চ মাসের যে টাকা 400 খরচ ছিল সেই টাকা কিন্তু আমরা এপ্রিল মাসে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে চেক পেয়েছি। এটির জাবেদা হবে খুচরা নগদান ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। যেহেতু খুচরা নগদান ডেবিট হয়েছে এই জন্য এই টাকাটা আমরা ডেবিট পাশে বসাবো এবং এর বিপরীত নাম লিখবো ব্যাংক হিসাব। শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু ব্যাংক হিসাবটি লিখব, নগদান হিসাব লিখব না। শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 তারিখে অবস্থান করছি। 2 তারিখে আমরা দেখতে পাচ্ছি কাগজ ও কালি ক্রয়। তাহলে আমরা বিবরণের কলামে লিখব 2 তারিখে কাগজ ও কলম ক্রয় এবং প্রত্যেকটা টাকা খরচের টাকাগুলো আমরা মোটের কলামে বসাবো এবং এই মোটের টাকাটি কোন কলামের জন্য প্রযোজ্য এই টাকাটা আমরা সেই কলামে বসিয়ে দেব। তবে শিক্ষার্থী বন্ধুরা কাগজ ও কলম ক্রয় 150 টাকা মোটের কলামে বসালাম এবং এই কাগজ কলমকে বলা হয় মণিহারি, এই জন্য আমরা মণিহারির কলামে টাকাটি বসিয়ে দিলাম, অন্য কোনো কলামে আর বসানো যাবে না। তাহলে 4 তারিখে দেখা যাচ্ছে ডাক টিকিট ক্রয়। শিক্ষার্থী বন্ধুরা আমরা বিবরণের কলামে লিখব ডাক টিকিট ক্রয়, মোট কলামে আমরা টাকার পরিমাণ দেবো, কিন্তু এই ডাক টিকিটকে বলা হয় আপ্যায়ন। আমরা আপ্যায়নের কলামে টাকা ব্যবহার করব, আর কোনো কলামে আমরা টাকা ব্যবহার করব না। অনুরূপভাবে 6 তারিখে আপ্যায়ন খরচ 50 টাকা, আমরা বিবরণের কলামে আপ্যায়ন খরচ লিখব, মোটের কলামে 50 টাকা লিখব এবং এই আপ্যায়ন খরচটির জন্য আমাদের একটা নির্দিষ্ট কলাম আছে, আমরা 50 টাকা আপ্যায়নের কলামে বসিয়ে দিলাম। 12 তারিখে বলেছে ভিক্ষা প্রদান। শিক্ষার্থী বন্ধুরা ভিক্ষা প্রদান করলে খুচরা নগদানে বিবিধ খরচ হিসেবে আখ্যায়িত করতে হয়। আমরা বিবরণের কলামে লিখলাম মোটের ঘরে মোট প্রাপ্ত টাকার ঘরে আমাদের দুঃখিত মোট খরচের কলামে আমরা 20 টাকা বসিয়ে দিলাম এবং বিবিধের কলামে আমরা 20 টাকা বসিয়ে দিলাম। 18 তারিখে বলা হয়েছে বাস ভাড়া প্রদান। শিক্ষার্থী বন্ধুরা 18 তারিখে বাস ভাড়া প্রদান করলে আমরা বিবরণের কলামে লিখলাম বাস ভাড়া প্রদান, মোট প্রদানের কলামে আমরা লিখলাম 50 টাকা। কিন্তু এই বাস ভাড়া বলতে যাতায়াত খরচ বোঝায়, আমাদের যাতায়াত খরচের একটি নির্দিষ্ট ঘর রয়েছে, সেই ঘরে আমরা 50 টাকা বসিয়ে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 22 তারিখে দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা খরচ 60 টাকা। পরিচ্ছন্নতা খরচটাও কিন্তু আমরা বিবিধ খরচ হিসেবে আখ্যায়িত করতে পারি, এই জন্য আমরা 22 তারিখ বিবরণের কলামে পরিচ্ছন্নতা খরচ লিখলাম, মোটের কলামে 60 টাকা দিলাম এবং এই 60 টাকার জন্য কিন্তু আমরা বিবিধ কলামে আবার বসাবো। তাহলে প্রত্যেকটি কলামের যোগফল আমরা বসাবো 20 টাকা এবং 60 টাকা। বিবিধ খরচে মোট হয়েছে 80 টাকা, যাতায়াতে 50 টাকা, আপ্যায়নে 50 টাকা, ডাক ওতারে 100 টাকা, মণিহারিতে 150 টাকা। প্রত্যেকটা কলামের যোগফল বসানোর পরে প্রত্যেকটা কলামে আমরা লিখব খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা এবং নিচে আমরা লিখব প্রতিটি খরচের ঘরের যোগফল খতিয়ান হিসাবে ডেবিট করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এখন আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা আমার আয় ব্যয়ের পার্থক্য কত, বা আমি মোট কত টাকা পেয়েছি এবং মোট কত টাকা খরচ করেছি। তাহলে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে আমরা পেয়েছি 400 টাকা এবং প্রারম্ভিক ব্যালেন্স ছিল 600 টাকা, মোট 1000 টাকা। আমরা খরচ পাশে নিয়ে আসলাম, 1000 টাকা থেকে 430 টাকা আমাদের মোট খরচ হয়েছে 430 টাকা। তাহলে 1000 থেকে 430 টাকা বিয়োগ করলে 570 টাকা নগদ উদ্বৃত্ত হয়। শিক্ষার্থী বন্ধুরা এপ্রিল মাস 30 দিনে শেষ হয়, এই কারণে আমরা 30 তারিখ দিয়ে লিখলাম ব্যালেন্স সিডি, অর্থাৎ এই 570 টাকা স্থানান্তরিত হবে। তাহলে এই এপ্রিল মাসের 30 তারিখে যে ব্যালেন্স সিডি এটি মে মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে বসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা মে মাসের 1 তারিখে আমরা লিখলাম ব্যালেন্স বিডি 570 টাকা। এই 570 টাকা বসিয়ে দিলে আমাদের হবে সাধারণ খুচরা নগদান। শিক্ষার্থী বন্ধুরা আবারও বলছি, এই 570 টাকা বসিয়ে দিলে হবে সাধারণ খুচরা নগদান বই, কিন্তু
যখন অগ্রদত্ত শব্দ থাকবে, এই অগ্রদত্ত শব্দ বা অগ্রদত্ত পদ্ধতি দ্বারা আমরা বুঝতে পারি যে টাকা পূর্বের মাসে খরচ হয় সেই টাকা পরের মাসে প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে প্রদান করে। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা এই 430 টাকা পরের মাসে আমরা প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পেয়ে গেলাম। এই অগ্রদত্ত পদ্ধতি দ্বারা বোঝায় যে টাকা পূর্বের মাসে খরচ হয় পরের মাসের 1 তারিখে প্রধান ক্যাশিয়ার সেই টাকা প্রদান করে, ছোট ক্যাশিয়ারকে প্রদান করে বা পেটি ক্যাশিয়ারকে প্রদান করে। তাহলে এই খুচরা খরচটা পরের মাসে পাওয়াটাকে বলা হয় অগ্রদত্ত পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা আরেকটি নিয়ম রয়েছে, পূর্বের ব্যালেন্স ঠিক রাখার পদ্ধতিকেও বলা হয় অগ্রদত্ত পদ্ধতি। তাহলে পূর্বে আমাদের ব্যালেন্স ছিল 600 এবং 400 1000 টাকা, আমাদের 570 টাকা এবং 430 টাকা, অর্থাৎ 1000 টাকা। তাহলে পূর্বের ব্যালেন্স ঠিক রাখার পদ্ধতিকেও বলা হয় অগ্রদত্ত পদ্ধতি, অথবা যে টাকা খরচ হয় সেই টাকা পরের মাসে প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে প্রদান করে, এই পদ্ধতিকেই বলা হয় অগ্রদত্ত পদ্ধতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ। আমি ক এবং গ প্রশ্নটি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাই।